দ্রুতই আর কি শেষ করতে পারবো। হুম। আচ্ছা, তো আমরা একটু রিকল করাই তোমাদেরকে। দেখো, একটু যদি তোমরা ফ্ল্যাশ ব্যাক করো তাহলে তোমাদের মনে পড়বে যে আমরা কতদিন কি নিয়ে পড়াশোনা করছিলাম বা আমরা কোন জায়গায় আছি। হ্যাঁ, দেখো আমরা ট্রান্সডিউসার নিয়ে পড়াশোনা শুরু করছিলাম। তো ট্রান্সডিউসার কি ছিল? যে ডিভাইস, হ্যাঁ, অন ফর্মের এনার্জিকে অ্যানাদার ফর্ম অফ এনার্জিতে কনভার্ট করে দেবে, সেই ডিভাইসকে আমরা সহজে ট্রান্সডিউসার বলছিলাম, এবং এই প্রসেস বা এই ঘটনাকে আমরা বলছিলাম ট্রান্সডাকশন। তো এরপরে আমরা নন ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার, হ্যাঁ, এরপর হচ্ছে প্রাইমারি ট্রান্সডিউসার, সেকেন্ডারি ট্রান্সডিউসার, ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার, হ্যাঁ, এগুলো হচ্ছে আমরা গতদিন তো পড়াশোনা করছিলাম। এরপরে দেখো, ওয়ার্কিং প্রিন্সিপালের উপর ভিত্তি করে, হ্যাঁ, কোন প্রপার্টিটা চেঞ্জ হবে। হুম, আমার অন ফর্মের এনার্জি দিয়ে যদি আমি আমার ট্রান্সডিউসারকে অ্যাকচুয়েট করি, তাহলে তার কোন প্রপার্টি চেঞ্জ করে সে আউটপুটটা প্রডিউস করবে। হুম, সেটার উপর ভিত্তি করে দেখো আমরা রেজিস্টিভ ট্রান্সডিউসার, ক্যাপাসিটিভ ট্রান্সডিউসার, ইন্ডাকটিভ ট্রান্সডিউসার অ্যান্ড ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ট্রান্সডিউসার, হ্যাঁ, এই কয়েকটা ভাগে ভাগ করছিলাম। এর মাঝে দেখো আমরা এখন হচ্ছে রেজিস্টিভ ট্রান্সডিউসার নিয়ে কিন্তু আমরা পড়াশোনা শুরু করছি। তো রেজিস্টিভ ট্রান্সডিউসারের মধ্যে আমরা মেইনলি দুইটা ট্রান্সডিউসার পড়বো। একটা হচ্ছে কি, গতদিন আমরা পড়ে ফেলছি, স্ট্রেইন গজ, হ্যাঁ, আরেকটা কি, আরেকটা হচ্ছে আজকে আমরা দেখবো এখনই, আরটিডি বলে, হ্যাঁ, সংক্ষেপে। এটার ফুল মিনিং হচ্ছে রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর। এটা আমরা পড়বো। তো তাহলে যেহেতু এই দুইটাকে আমি রেজিস্টিভ ট্রান্সডিউসারের আন্ডার এদেরকে আমি বলছি, তাহলে অবশ্যই এরা কোন প্রপার্টি বা কোন রাশিটা চেঞ্জ করে এরা আউটপুট প্রডিউস করে ইনপুট প্রোভাইড করলে। সবাই একটু বলো, কি চেঞ্জ হয়? রেজিস্ট্যান্স চেঞ্জ হয়। হ্যাঁ, কারণ দেখো আমরা কি ইফেক্ট ব্যবহার করছি তোমাদের মনে পড়বে, যে কোন একটা মেটাল কন্ডাক্টর, ঠিক আছে, তো সেটাকে আমি যদি আমি দিই, স্ট্রেইন মানে কি, স্ট্রেস বা স্ট্রেইন, এগুলো আমি গত ক্লাসে অনেক বিস্তারিত ব্যাখ্যা করছি। তো সহজ কথা, এখানে যদি কোনো ফোর্স তুমি অ্যাপ্লাই করো, হুম, সেটা কম্প্রেসিভ হোক বা টেনসাইল ফোর্স হোক, বা তুমি যদি এখানে কোনো প্রেসার, হ্যাঁ, তুমি যদি এখানে অ্যাপ্লাই করো, তো এরকম ধরনের রাশিগুলোকে আমরা কিসে কনভার্ট করে ফেলতে পারি বলো? ইলেকট্রিক্যাল সিগন্যালে। তো এই যে কোনো কন্ডাক্টরের রেজিস্ট্যান্স, দেখো তার লেন্থ এবং তার ক্রস সেকশনাল এরিয়া এ, এগুলোর সাথে ডিপেন্ডেন্ট। একই সাথে দেখো মাইক্রোস্কোপিক প্রপার্টি, অর্থাৎ তুমি যদি একটু সূক্ষ্মভাবে কল্পনা করো, তাহলে যেহেতু এটার শেপ চেঞ্জ হবে, হুম, তো তার তার মানে কি বলতো, অণু পরমাণুগুলোর ইন্টার মলিকুলার বা ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স চেঞ্জ হবে। এদের মধ্যে যে পোটেনশিয়াল এনার্জি কাজ করতো আগে আনস্ট্রেইনড অবস্থায়, পরবর্তীতে কিন্তু সিনারিও চেঞ্জ হবে। সবকিছু মিলাই তার এই যে বাধা দেওয়ার যে প্রপার্টি, হ্যাঁ, তার একটা মৌলিক বৈশিষ্ট্য রো, সেটাও কিন্তু চেঞ্জ হবে, যেটাকে আমরা পিজিও রেজিস্টিভ ইফেক্ট বলছিলাম। হুম, তো যাই হোক, এই জিনিসগুলো গত ক্লাসে বিস্তারিত আছে, আবার আমরা একটু যদি ভিডিওটা দেখি, হুম, তাহলে আমাদের এগুলো মনে পড়বে যদি আমাদের কোথাও সমস্যা হয়। তো আজকে আমরা দেখবো হচ্ছে রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর। তো এটাও অবশ্যই রেজিস্ট্যান্স চেঞ্জের মাধ্যমেই কাজ করবে। তবে পার্থক্য কি? গতদিনে দেখো আমাদের যে ইনপুট যে এনার্জি, সেগুলো হচ্ছে আমাদের কি কি ছিল বলো? এই যে স্ট্রেইন, ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ, সরণ, চাইলে সরণ জাতীয় রাশিকেও আমরা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে ফেলতে পারি। হ্যাঁ, এর জন্য তোমাদেরকে আমি গতদিন বলছিলাম, মনে আছে, ওই যে একটা মেকানিক্যাল টিউব দেখাইছিলাম, মনে আছে, বোর্ড অন টিউব বলে, তোমাদের ইউটিউবে আমি ভিডিও বের করেও একটু দেখাইছিলাম। তো ওই যে ওখানে দেখছো আমরা কি করতে পারি, স্ট্রেইন বা ফোর্স বা প্রেসার কোনো কিছুকে আমরা ডিসপ্লেসমেন্টে কনভার্ট করে ফেলতে পারি। অতঃপর ডিসপ্লেসমেন্টকে আমরা ইলেকট্রিক্যাল ডোমেইনে কনভার্ট করে ফেলতে পারি, ফোর্স, প্রেসার। তো এইগুলা মোটামুটি সবকিছু স্ট্রেইন গজের ইনপুট, ঠিক আছে। আচ্ছা, কিন্তু আজকে আমরা দেখব যে আমাদের ইনপুট হবে কি, টেম্পারেচার। অবশ্যই এটা একটা নন ইলেকট্রিক্যাল সিগন্যাল। তো টেম্পারেচার একটা নন ইলেকট্রিক্যাল সিগন্যাল, এটাকে আমরা দেখবো আজকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কিভাবে কনভার্ট করা যায়। হ্যাঁ, সো সিম্পল। পার্থক্যটা একটু বুঝো।
এখন তোমরা একটু রেসপন্স করো মাঝে সাঝে, হ্যাঁ, তাহলে আমাদের স্মুথলি ক্লাস কন্ডাক্ট করতে সুবিধা হবে। এই শোনা যাচ্ছে ঠিকঠাক? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আর তোমাদের যে কোনো কোশ্চেন থাকলে, যে কোনো কনফিউশন, হ্যাঁ, যে কোনো প্রয়োজনে তোমরা অবশ্যই আনমিউট করে কথা বলবা, যে কোনো সময়, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে দেখো আজকে কিন্তু আমাদের পড়াশোনা এখান থেকে শুরু হচ্ছে। রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর। দেখো সংক্ষেপে প্রত্যেকটার আদ্যাক্ষর নিয়ে, প্রথম অক্ষর নিয়ে আর, টি, ডি, সংক্ষেপে এই নামে একে ডাকা হয়। অথবা আরেকটা নামও এর আছে কি, রেজিস্ট্যান্স থার্মোমিটার। দেখছো, থার্মোমিটার দিয়ে আমরা কি করি, অবশ্যই তাপমাত্রা পরিমাপের যে যন্ত্র তাকে আমরা থার্মোমিটার বলি। হুম। তো রেজিস্ট্যান্স থার্মোমিটার বলার কারণটা হচ্ছে এটার ওয়ার্কিং প্রিন্সিপাল হচ্ছে রেজিস্ট্যান্স চেঞ্জের উপরে প্রতিষ্ঠিত এই থার্মোমিটারের, এজন্য এটাকে আমরা রেজিস্ট্যান্স থার্মোমিটারও বলি, আরটিডি কে। এখন কিছুই না, জাস্ট সিম্পল। দেখো আমরা কি জানি বলো তো, এই যে ওই ইকুয়েশনটাই আমি আবার একটু লিখি। কোনো কন্ডাক্টর, মেটাল কন্ডাক্টর, তার রেজিস্ট্যান্সটা এই ফর্মুলা দিয়ে আমরা কি করতে পারি, প্রেডিক্ট করতে পারি, ক্যালকুলেট করতে পারি। এখন দেখো রাইট হ্যান্ড সাইডে এল, এ, হ্যাঁ, এগুলাকে তুমি ধরে নাও চেঞ্জ হচ্ছে না। রেজিস্ট্যান্স পরিবর্তনের কারণে আমরা জানি যে রেজিস্ট্যান্স বা সরি তাপমাত্রা পরিবর্তনের সাথে পদার্থের আয়তনের পরিবর্তন হয়। হ্যাঁ, তো সেই আয়তনের পরিবর্তন জনিত কারণে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা দৈর্ঘ্য, এই যে পরিবর্তন খুব সামান্য, এটাকে আমরা আপাতত নেগলেক্ট করছি। কিন্তু দেখো রেজিস্ট্যান্স আরো একটা বিষয়ের উপর ডিপেন্ড করে, কি, রেজিস্টিভিটি, যেটাকে আমরা বাংলায় বলি আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধটা কি, সেটা কিন্তু অবশ্যই তাপমাত্রার উপর ডিপেন্ড করে, তাই না? তো তোমরা একটু সহজ ভাষায় বলো তো, যে কোনো পরিবাহকের রোধ তাপমাত্রা বৃদ্ধি পেলে বৃদ্ধি পায় নাকি কমে? পরিবাহকের কথা বলছি। এই একটু ভালো করে ভেবে চিন্তে বলো আমি স্যার কি বলছি বাড়ে, বলো তো? স্যার তাপমাত্রা বৃদ্ধি পেলে বাড়ে। হ্যাঁ, স্যার কোনো রোধ রেজিস্ট্যান্স দিতে পারে। আর রেজিস্টিভিটি বাড়লেই তো তার রেজিস্ট্যান্সটা বাড়বে, তাই না, একই শেপে। রোটা যদি বৃদ্ধি পায় তাহলে একই শেপে তার কি হবে, তুমি তুমি যদি লেন্থ, ক্রস সেকশনাল এরিয়া সবই সেম রাখো, শুধু তাপমাত্রাটা বৃদ্ধি করো, তাহলেও কিন্তু তোমার রোধটা বৃদ্ধি পাবে। কেন বলো তো? দেখো খুব সহজে একটু বুঝে নাও। অপরিবাহক আমরা সচরাচর ব্যবহার করি না হিট বা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে, কিন্তু আমরা কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে ওটা জানবো। অর্ধপরিবাহীর ক্ষেত্রে কিন্তু আবার উল্টা। হুম? অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয়, তাপমাত্রা বাড়ালে উপরন্তু প্রথমে আরো কি হয়, রোধটা কমে যায়, তার পরিবাহকত্বটা বাড়ে। হুম? যাই হোক, ওখানে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো সবাই একটু দেখো, ইলেকট্রন গুলা কি হয় বলো তো? ইলেকট্রন গুলা, সাপোজ তুমি যদি একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করো, ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা মিনস একটা ভোল্টেজ অ্যাপ্লাই করা। যদি আমি এখানে একটা পজিটিভ ভোল্টেজ এভাবে অ্যাপ্লাই করি, তো আমাদের এই টার্মিনাল হচ্ছে পজিটিভ, এই টার্মিনাল নেগেটিভ, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের দিক হচ্ছে তড়িৎ ক্ষেত্র, যেটা আমরা অ্যাপ্লাই করছি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড ফ্রম পজিটিভ টু নেগেটিভে ডিরেক্ট করছে। এখন ইলেকট্রন সবসময় কি হয়, ইলেকট্রিক ফিল্ডের বিপরীতে দৌড়ায়, অর্থাৎ পজিটিভ চার্জ যেদিকে আছে সোর্সের দিকে দৌড়ায়। তো এই কন্ডাক্টরের ইলেকট্রন গুলো কিন্তু এইদিকে মুভ করতে চাইবে সবাই, হ্যাঁ। তো এই সময় যে ভেলোসিটি তারা মুভ করবে তাকে আমরা ডিরিভ ভেলোসিটি বলি। যাই হোক, এখন একটা জিনিস তোমরা একটু কল্পনা করো, যে তাপমাত্রা বাড়লে এই ইলেকট্রন গুলোর বাধাটা বাড়বে, কারণ ইলেকট্রন কিন্তু কখনো এরকম কন্ডাক্টরের মধ্য দিয়ে এরকম ফ্রিলি এরকম সরল রেখায় মুভ করতে পারে না। সে কিন্তু স্ক্যাটারিং হইতে হইতে সে মুভ করে। স্ক্যাটারিং কথাটার সাথে তো আমরা সবাই পরিচিত, তাই কিনা বলতো? স্ক্যাটারিং হওয়ার মানে কি? এই স্ক্যাটারিং হওয়ার মানে কি আমরা বলতে পারবো না? ছড়িয়ে ছিটিয়ে পড়া স্যার, ঠিকই আছে, স্ক্যাটারিং হওয়া মেইনলি হচ্ছে ছড়িয়ে কলিশন। যাওয়া এরকম কিছু। স্ক্যাটারিং মানে বিচ্ছুরণ, ঠিকই আছে। কিন্তু এইখানে এই কনটেক্সটে আমরা স্ক্যাটারিং বলতে কি বুঝবো, এখানে আমরা স্ক্যাটারিং মানে বুঝবো হচ্ছে কোনো একটা ইলেকট্রন বা আধান বাহক চার্জ ক্যারিয়ার, হ্যাঁ, কোনো অণু পরমাণু বা কোনো ভ্যাকেন্সি, হ্যাঁ, ভ্যাকেন্সি মানে খালি জায়গা, বা কোনো ইম্পিউরিটি, ইম্পিউরিটি মানে কোনো ভেজাল অ্যাটম, বাইরের কোনো, হ্যাঁ, অন্য কোনো কিছু, এরকম টাইপের কোনো অ্যানোম্যালিস দ্বারা কি হবে, তার
সরলরৈখিক দিকটা পরিবর্তন হয়ে যাবে, এটাকে আমরা স্ক্যাটারিং বলি। দেখো, একটা ইলেকট্রন কখনো কিন্তু পরিবাহকের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে স্মুথলি সে যেতে পারে না। হ্যাঁ, মনে করো একটা ইলেকট্রন প্রথমে এদিকে যাচ্ছে, এখানে একটা বাধা পেলো, এখানে হয়ে তার দিক পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ, এখানে আবার একটা অ্যাটমের সাথে বাধা পেলো, আবার এদিকে চলে গেল। এইভাবে এইভাবে কিন্তু একটা কন্ডাক্টরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ইলেকট্রনগুলো চার্জ ক্যারি করে, অর্থাৎ কারেন্ট ক্যারি করে। এখন তুমি একটু চিন্তা করো সহজ ভাষায়, যে এই অ্যাটমগুলো কি বলতো? ওই যে আমরা জানি না ধাতুতে ধাতব পরমাণুগুলো এক বা একাধিক ইলেকট্রনকে মুক্তভাবে কি করে বিচরণ করার জন্য ছেড়ে দেয় না রুম টেম্পারেচারেই, এটা আমরা জানি। তো এই যে পজিটিভ চার্জ আকারে কেন লিখলাম, ওই যে দেখো, একটা পরমাণুর একটা ইলেকট্রন যদি তার নিজস্ব আয়ত্তের বাইরে চলে যায়, পুরো বস্তুখণ্ডে ঘুরে বেড়ানোর সক্ষমতা অর্জন করে, অর্থাৎ মুক্ত ইলেকট্রন হিসেবে সে যদি থাকে, তাহলে সে একটা কি নিট পজিটিভ না? সে তখন যেহেতু ইলেকট্রন এবং প্রোটন সমান সংখ্যক থাকে, এই জন্য আমরা ধাতুকে অনেক সময় এইভাবে দেখি, পজিটিভ চার্জের কোর বা শ্বাস। হ্যাঁ, পজিটিভ চার্জের কোর বা শ্বাস, আর চারদিকে কি বলতো ইলেকট্রন মেঘের বা ইলেকট্রন ক্লাউড। হ্যাঁ, ইলেকট্রন গুলোকে আমরা এরকম একটা একটা করে দেখতে অভ্যস্ত, কিন্তু ইলেকট্রন কিন্তু মেইনলি কিভাবে থাকে বলতো? কুয়াশার মতো, এরকম ক্লাউড, মেঘের মতো থাকে এরকম। হ্যাঁ, তো মেটালকে তোমরা সবসময় এভাবে দেখবা, যে মেটাল মানে হচ্ছে আমাদের ইলেকট্রনের সাগরে পজিটিভ চার্জের এই যে অণু বা পরমাণুগুলো কি থাকে বলো? কাইন্ড অফ এরকম পুডিং এর ভেতরে কিসমিস বা এরকম যে পদার্থগুলো থাকে সেরকম এগুলো এখানে ভেসে মতো থাকে। হ্যাঁ, আর এদের মধ্যে গ্লু বা আঠার মতো কাজ করে হচ্ছে আমাদের এই ইলেকট্রন ক্লাউড। হ্যাঁ, এটাই কিন্তু মেটালিক বন্ড বা ধাতব বন্ধন। তোমাদেরকে যদি আমি আগে শুনতাম যে তোমরা কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন কি জানো, তোমরা আয়নিক বন্ড বা যেটাকে আমরা বলি তড়িৎ যোজী বন্ধন সেটাও কি তোমরা জানো। কিন্তু তোমাদেরকে যদি বলতাম এক খণ্ড ধাতুতে হুম সে লোহা, বা তুমি যদি বলো সিলভার, গোল্ড, বা আমরা যদি বলি যে টিন, এরকম ধাতুতে কি বন্ধন থাকে? সেখানে তো সবই একই পদার্থ, তাই না? সেখানে না কোনো সমযোজী বন্ধন আছে, না কোনো কি বন্ধন আছে বলো, আয়নিক বন্ড আছে। তাহলে সেখানে কিভাবে তারা একে অপরের সাথে যুক্ত থাকে? হ্যাঁ, তার সোর্স কিন্তু এইভাবে দেখবা, যে পজিটিভ চার্জের কোর আর ইলেকট্রনের সি। তো তোমরা জানো যে সাপোজ কোনো লিকুইড গ্লু বা আঠা যদি আমরা কোনো দুইটা দুইটা বস্তুকে জোড়া লাগাইতে হবে, তাদের মাঝখানে যদি আমরা রেখে দিই, তাহলে সেটা আস্তে আস্তে জমে যে দেখো এই সারফেসের সাথেও একটা বন্ধন তৈরি করে, এই সারফেসের সাথে একটা বন্ধন তৈরি করে। আলটিমেটলি কি হয়, আমাদের টোটাল জিনিসটা কিন্তু জোড়া লেগে যায় বা বন্ধন তৈরি হয় সেখানে একটা। ঠিক এরকম ভাবে এখানে তোমরা দেখো এই যে ইলেকট্রনের ক্লাউড গুলা কিন্তু নেগেটিভ চার্জ। হ্যাঁ, তো তারা এখানে গ্লুর মতো আচরণ করে এই পজিটিভ কোর গুলাকে তাদের মাঝখানে ধারণ করে রাখে। এটা হচ্ছে আমাদের মেটালিক বন্ড। যাই হোক, এখন আমি মেইন কথা যেটা বলার সেটা হচ্ছে, দেখো সে কোন একটা মেলার মাঠে, হুম সে তুমি দাঁড়িয়ে আছো। এখন মনে করো এখানে যত্র তত্র অনেক মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে। হুম কল্পনা করো একটু। এখন আমি তোমাকে বলছি যে এই মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তোমাকে দৌড়ে অতিক্রম করতে হবে। তো ফার্স্ট কল্পনা করে নাও যে মানুষগুলো সবাই স্থির দাঁড়িয়ে আছে। তো সেই ক্ষেত্রে তুমি যাওয়ার সময় এরপরেও কিন্তু কলিশন তোমাকে ফেস করতে হবে, কারোর সাথে না কারোর সাথে কলিশন হবে, ধাক্কা লাগবে। এভাবে তুমি কিন্তু ওই প্রান্তে পৌঁছে যাবে। কেউ কিছু বলছো? আচ্ছা, এখন মনে করো টেম্পারেচারটা আমি বৃদ্ধি করলাম। তো টেম্পারেচার বৃদ্ধি করা মিনিং কি বলতো? এখন ধরে নাও যে এই মানুষগুলোকে আগে আমি স্থির বলছিলাম, এখন মনে করো তারা স্থির থাকবে না, তারা ডাইনে বামে নিজস্ব জায়গায় থেকে ডাইনে বামে কি হবে, একটু কম্পন বা গতিশীল হবে। নড়াচড়া করবে। হুম এই অবস্থায় তোমাকে আমি বললাম যে তুমি এখন আবার এই মাঠটাকে অতিক্রম করো। তাহলে আগের তুলনায় এখন বাধা বেশি হবে নাকি কম হবে, বা কলিশন বেশি হবে নাকি কম হবে বলতো? বেশি হবে। অবশ্যই কলিশন বেশি হবে। তো আমাদের এই যে মেটালের ব্যাপারটাও ঠিক এরকম, একটা সহজ উদাহরণ দিলাম যাতে তোমরা সহজে কল্পনা করতে পারো। তো টেম্পারেচার বাড়া মানে কি বলতো? আমি বলছি তোমাদেরকে যে প্রত্যেক পদার্থের অণু পরমাণু সবকিছু কিন্তু কি হয়, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার ব্যতীত যে কোনো টেম্পারেচারে
সে কি করে, ভাইব্রেট করে, অ্যাটমিক ভাইব্রেশন হয়। হ্যাঁ, তার নিজস্ব জায়গায় থেকে সাম্যাবস্থানের দুই পাশে বা চারপাশে যেভাবেই হোক সে ভাইব্রেট করে। এখন টেম্পারেচার বাড়া মানে কি, এনার্জি বাড়া, অর্থাৎ কি হবে, তার ভাইব্রেশনটা কি হবে, আগের থেকে আরো বেশি বিস্তার নিয়ে সে ভাইব্রেট করবে, আগের থেকে বেশি কম্পন আগের থেকে, অর্থাৎ ইলেকট্রন গুলো বা চার্জ ক্যারিয়ার গুলো এখন আরো বেশি কলিশনের শিকার হবে। যার কারণে আমরা বলি যে টেম্পারেচার বাড়লে কি হয়, পরিবাহকের ক্ষেত্রে রেজিস্টিভিটি এটা বাড়ে। এই কারণে আলটিমেটলি তার কোনো পরিবাহকের রোধটাও বেড়ে যায়, আর টেম্পারেচার কমালে কমে যাবে। হুম, তো এই প্রিন্সিপালটাই হচ্ছে আমাদের আজকে এখানে ইউজ হবে। তো তার জন্য একটা কন্ডাক্টর থাকবে অবশ্যই, হুম, যার রোধ তাপমাত্রার সাথে কম বেশি হবে। তো সেই রোধ বা সেই যে কন্ডাক্টর যে এলিমেন্ট, সেটা দেখো এখানে, সব একটু খেয়াল করো, এই স্ট্রাকচারটা খুবই সিম্পল। দেখো নন ইন্ডাকটিভ প্লাটিনাম এলিমেন্ট, তার মানে এখানে ইন্ডাকটিভ প্রপার্টি এটা নেই, এটা আমরা অনুমান করে নেব সিম্পলিসিটির জন্য। হ্যাঁ, ইন্ডাকটিভ কোনো ব্যাপার স্যাপার এখানে কাজ করবে না। তো এই তারটা বা কন্ডাক্টরটা কিসের তৈরি, প্লাটিনামের। আচ্ছা, এই হচ্ছে এই যে পেঁচানো কয়েল মতো, এটা হচ্ছে আমাদের সেই কন্ডাক্টর। আর ইনসুলেটর দিয়ে এই যে পাত্রের বা আমাদের এই যে একটা ইনক্লোজার আছে, হ্যাঁ, সেটার এই যে মাঝখানে কি দেওয়া আছে, ইনসুলেটর দেওয়া আছে, যাতে করে হিট বাইরে থেকে ভেতরে না আসতে পারে বা ভেতর থেকে বাইরে যেতে না পারে। হুম, আর স্টেইনলেস স্টিলের একটা শেল এখানে এটাকে এনক্লোজ করে রাখছে। আর এখানে কি লিড, মানে কি এই ওয়্যারের লিড থাকবে আমার অবশ্যই দুইটা, কারণ কি, ওই রেজিস্ট্যান্স কতটুকু পরিবর্তন হচ্ছে এটা পরিমাপ করার জন্য আমাকে কি করতে হবে, এটাকে আমরা সরি এটাকে আমরা একটা হুইটস্টোন ব্রিজের চতুর্থ বাহু হিসেবে কি করব বলো, ব্যবহার করব। তার জন্য লিড দুটো অবশ্যই আমাদের বাইরে প্রয়োজন। হুম, তো দেখো তো এটা একটা কি হয়ে গেছে, হুইটস্টোন ব্রিজের আমরা গতদিনও বলছিলাম যে রেজিস্ট্যান্স যেটা চেঞ্জ হবে সেটা তুমি কিভাবে পরিমাপ করবা। তো আমরা বলছিলাম যে এই রেজিস্টিভ এলিমেন্টটাকে আমরা, যেটা রেজিস্ট্যান্স চেঞ্জ হবে তাকে আমরা একটা হুইটস্টোন ব্রিজের ফোর্থ হ্যান্ড হিসেবে, চতুর্থ বাহু হিসেবে ব্যবহার করব। তাহলে আমরা ওই হুইটস্টোন ব্রিজ তখন ব্যালেন্স করে আমরা রেজিস্ট্যান্সের চেঞ্জ কতটুকু হচ্ছে না হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো। হুম, আর এখানে কি লেখা আছে, হারমেটিক সিল। তো সিল করে ফেলা মানে কি, কোনো কিছু আবদ্ধ করে ফেলা, তাই তো নাকি? তোমরা আগে শুনছো কখনো যে সিল গালা করে রাখা হতো কোনো এখনো তো তোমরা শোনো তাই না, বিভিন্ন প্রতিষ্ঠানে যখন বন্ধ করে রাখার জন্য কোনো কারণে আর কি চিন্তা ভাবনা করা হয়, তখন সেখানে কি তালা দিয়ে সিল গালা করে রাখা হয় না, জানো? মোম দিয়ে সিল গালা করে রাখা যায়, এরকম কোনো কিছু শুনছো তোমরা? জি জি স্যার। স্যার। আচ্ছা, তো এই যে কোনো চিঠিপত্র আদান প্রদানের সময় কিন্তু এগুলো আগে সিল গালা করে দেওয়া হতো। হ্যাঁ, কারণ কেউ যদি এক্সপেক্টেড অথরিটি ছাড়া যদি আদার্স কেউ এটাকে খোলে তাহলে কিন্তু সেটা বোঝা যায় তখন। হুম, তো এখানে এই যে হারমেটিক সিল, এটার মানে কি, এটা হচ্ছে একটা এয়ারটাইট একটা এনক্লোজার। হ্যাঁ, এবং শুধু এয়ারটাইট না, কোনো লিকুইড বা সলিড এগুলো কোনো কিছু এটার ভেতরেও যেতে পারবে না, বাইরেও আসতে পারবে না। হ্যাঁ, এরকম টাইপের কোনো সিল করাকে আমরা হারমেটিক সিল বলি। হুম, তো খুব সিম্পল, এটা হচ্ছে আমাদের একটা আরটিডির একটা খুব সিম্পলি তার যে, যেটাকে আমরা বলি কনস্ট্রাকশন, সেটা হচ্ছে এখানে দেওয়া আছে। তো আপাতত এখানে কারোর কোনো কোশ্চেন আছে আরটিডির কনস্ট্রাকশন নিয়ে? না স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। এখন তাহলে তোমরা কিন্তু অলরেডি কিছু না হলেও বুঝতে পারছো, এতক্ষণে অনুমান করতে পারছো যে আমাদের এই যে আরটিডি, এটা কি ইনপুট কি আসবে, টেম্পারেচার, আর সে ডেল আর আউটপুট, সেটা কোথায় কোন ডোমেইনে নিয়ে যাবে, ইলেকট্রিক্যাল ডোমেইনে। হ্যাঁ, এবং সে আউটপুটটা সে প্রডিউস করবে কিভাবে, এই যে টেম্পারেচার ইনপুট দিলে সেই টেম্পারেচারের জন্য তার রেজিস্ট্যান্সটা চেঞ্জ হবে, তার মধ্যে একটা কন্ডাক্টর এলিমেন্ট আছে ডেল আর জেনারেট হবে, সেই ডেল আর এর মাধ্যমে আমরা কিন্তু সেটাকে ইলেকট্রিক্যাল ডোমেইনে কনভার্ট করে ফেলবো। এখন এখানে একটু দেখো কিছু থিওরিটিক্যাল কথাবার্তা আছে, খুব সিম্পল, আমরা এই জিনিসগুলো কিন্তু আগেও পড়ে আসছি, দেখবা যে এগুলা তোমরা সেই ক্লাস 7-8 থেকে তোমরা এগুলো দেখে আসতেছো। তো রেজিস্ট্যান্স, টেম্পারেচার, ক্যারেক্টারিস্টিক্স, তো ক্যারেক্টারিস্টিক্স বলতে আমরা কি বুঝি বলো তো? তোমরা এরকম মোটরের টর্ক
স্পিড ক্যারেক্টারিস্টিক্স এরকম আমরা ড্র করছি না, ঘুরে ফিরে ক্যারেক্টারিস্টিক্স শব্দটা কিন্তু প্রায়ই আসে। এরপরে আমাদের ট্রানজিস্টরের ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এগুলো আমরা বলি, এগুলো আমরা ড্র করি। ক্যারেক্টারিস্টিক্স মিন হচ্ছে সিম্পলি, তোমরা মনে রাখো, যেটা হচ্ছে একটা রিলেশনশিপ। হ্যাঁ, ইনপুট কোয়ান্টিটি এবং আউটপুট কোয়ান্টিটি হিসেবে যাদেরকে আমরা ডিক্লেয়ার করব, এদের যে রিলেশনশিপ ইনপুট এবং আউটপুটের মাঝে, সেটাকে আমরা ক্যারেক্টারিস্টিক্স বলি। এগুলোকে ইকুয়েশন দিয়ে আমরা এক্সপ্লেন করি, আবার গ্রাফিক্যালিও কিন্তু আমরা এগুলোকে এক্সপ্লেন করি। সবাই একটু দেখো, আমরা এখন একটু গ্রাফ দেখবো। আরটিডি অর্থাৎ রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর ইউজেস দ্য চেঞ্জ ইন রেজিস্ট্যান্স অফ এ মেটাল কন্ডাক্টর, হ্যাঁ, টু ডিটারমাইন দ্য টেম্পারেচার। তাহলে দেখছো এই যে এই আউটপুটের চেঞ্জ কতটুকু হচ্ছে না হচ্ছে, সেটা দিয়ে আমরা ইনপুটটাকে অর্থাৎ টেম্পারেচারটাকে আমরা মেজার করে ফেলবো। দ্য রেজিস্টিভিটি, রেজিস্ট্যান্স না কিন্তু, কি বলা হচ্ছে বলতো, আপেক্ষিক রোধের কথা বলা হচ্ছে কিন্তু, রো। দ্য রেজিস্টিভিটি অফ মেটাল কন্ডাক্টর চেঞ্জেস উইথ টেম্পারেচার, যেটা আমি এতক্ষণ ধরে বললাম। অ্যান্ড সো ডাস দ্য রেজিস্ট্যান্স। তাহলে শেপ যদি তোমার সেমই থাকে, শুধু টেম্পারেচার কম বেশি করলেই তোমার রোধটা চেঞ্জ হবে না, রো চেঞ্জ হইলে হবে কিনা, এই দুইটা কনস্ট্যান্ট আছে, ওকে। বাট এটা তো এখন আর কনস্ট্যান্ট নাই। এই জন্য দেখছো আমরা আপেক্ষিক রোধের সংজ্ঞা বলার সময় সবসময় বলতাম নির্দিষ্ট তাপমাত্রা, তাপমাত্রাটাকে আগে ফিক্সড করে দিতাম। এগুলো কিন্তু কি পয়েন্টস, খেয়াল রাখবা। এখন দেখো ভ্যারিয়েশন অফ রেজিস্ট্যান্স। তাহলে এখন এই যে আমাদের আউটপুট আর আর ইনপুট টি, তো সে এই দুইটার মধ্যে কিভাবে একটা চেঞ্জ হইলে আর একটা কিভাবে চেঞ্জ হয়, বাড়ে নাকি কমে, বাড়লে কিভাবে বাড়ে, এই যে রিলেশনশিপটা ইকুয়েশনের মাধ্যমে আমরা প্রকাশ করব। এবং এই ইকুয়েশন আমাদের পরিচিত, সবাই আমরা দেখলে চিনতে পারবো। দেখো ভ্যারিয়েশন অফ রেজিস্ট্যান্স উইথ টেম্পারেচার টি, অবভিয়াসলি এগুলোকে আমাদের এসআই ডোমেইনে অর্থাৎ কেলভিন স্কেলের জন্য প্রযোজ্য। ক্যান বি রিপ্রেজেন্টেড বাই দ্য ফলোয়িং ওয়েল নোন ইকুয়েশন অর রিলেশনশিপ। দেখো আর, হ্যাঁ, ফাইনাল কোন একটা টেম্পারেচার, যেটা হচ্ছে টি, সেই টেম্পারেচারে তুমি সে জানতে চাও তোমার রেজিস্ট্যান্সটা কত। তো সেই আরটা আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি, দেখো আর নট ইন্টু 1 + আলফা অন টি আলফা টু টি স্কোয়ার, এরপরে যদি আরো কিছু লেখা থাকতো আলফা 3 টি কিউব। এরপরে দেখো আস্তে আস্তে সেটা অনেক হায়ার অর্ডার টার্মের দিকে চলে গিয়েছে। এখন এখানে ফ্যাক্ট হচ্ছে আর নটটা কি, আর নটটা হচ্ছে নট বা জিরো আছে এখানে, তাহলে এটা বুঝতে পারতো সেটা অবশ্যই টি ইজ ইকুয়াল টু জিরো। এই টেম্পারেচারে ওই কন্ডাক্টরটা রেজিস্ট্যান্সটা কত, সেটা হচ্ছে আমাদের আর নট। আর বাকি যেগুলো দেখো আলফা অন, আলফা টু, আলফা থ্রি, এগুলো হচ্ছে একটা একটা কনস্ট্যান্ট। এখন আলফা অনটা কি, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার কনস্ট্যান্ট। ফার্স্ট অর্ডার মানে কি, এখানে টি এর পাওয়ার টেম্পারেচার যে ভ্যারিয়েবল, যে নতুন আননোন টেম্পারেচারে আমরা রেজিস্ট্যান্স জানতে চাই, এখানে সেই টি এর পাওয়ার কত বলতো, 1 না? পাওয়ার 1 হলে আমরা তাকে ফার্স্ট অর্ডার বলি। তো এটা হচ্ছে ফার্স্ট অর্ডার টার্মের জন্য কনস্ট্যান্ট। অর্থাৎ কি আলফা অন কি ডিটারমাইন করে বলতো, যে প্রতি একক সেন্টিগ্রেড বা প্রতি একক কেলভিন টেম্পারেচারে তার রেজিস্টিভিটিটা কতটুকু বৃদ্ধি পায়। আলফা টু টি স্কোয়ার এই হায়ার অর্ডার টার্ম কিন্তু আরেকটা, এটা এখানকার আলফা টুটা কি, এটা কিন্তু এবার দেখো টি এর স্কোয়ার যেহেতু আছে, তাহলে কি হবে কেলভিন স্কোয়ার, অর্থাৎ প্রতি কেলভিন স্কোয়ার টেম্পারেচারের জন্য তোমার রেজিস্ট্যান্সটা কতটুকু বৃদ্ধি পায়। তো এখানে আমরা কিন্তু সচরাচর জেনারেল হিসাব নিকাশের জন্য এই যে হায়ার অর্ডার টার্মগুলোকে আমরা ট্রাঙ্কেট করে দিই, অর্থাৎ কেটে বাদ দিয়ে দিই। স্যার, হ্যাঁ স্যার নামাজের জন্য কি একটু ব্রেক দেওয়া যায় স্যার? অবভিয়াসলি। কতক্ষণ টাইম ব্রেক দিলে আমরা আবার 15 মিনিট গুড এনাফ। ওকে ওকে ঠিক আছে, তাহলে আমরা এই ভিডিওটা এখানে পজ করে আমি এখনই 15 মিনিট, এই তো 7টা থেকে ক্লাস নিছো কেন তোমরা, স্যারকে বলো নাই যে আমাদের একটা ক্লাসের অলরেডি শিডিউল হয়ে গেছে আগে? ও তাহলে তোমরা, ও আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে তো তোমরা একটু আমাকে বলতে গ্রুপে, তাহলে আমরা একটু অন্য টাইমে আর কি। নামাজের জন্য তো গ্যাপটা দেওয়া দরকার মিরাজ। এখন আমি একটু রেকর্ডিংটা অফ করি। হ্যাঁ এখন কি করা যায় বলো দেখি।
স্যার 4 থেকে 5 মিনিট গ্যাপ দিলে বাসায় নামাজ পড়ে নেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, তো আমি 10 মিনিটস গ্যাপ দিচ্ছি, ঠিক আছে? তোমরা একটু দ্রুত রিটার্ন করার চেষ্টা করো। এখন হচ্ছে 6টা 36 বাজে, আমরা 46 থেকে আবার শুরু করবো আশা করি, হ্যাঁ? আর একটু ওই টিচারকে একটু তোমরা রিকোয়েস্ট করিও কোনোভাবে যদি পসিবল হয় যে 15 মিনিটস বা 20 মিনিটস পরে শুরু করতে, হ্যাঁ? যদি পসিবল হয়। তো ঠিক আছে, তোমরা তাহলে খুব দ্রুত রিটার্ন করো, আমরা 46 থেকে আবার শুরু করবো, হ্যাঁ?